দীর্ঘ ৫৩ বছর পর বাংলাদেশে প্রবেশ করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এই একটি খবর নিয়ে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে ভারতের একাধিক গণমাধ্যম। যশোরের অভয়নগরের নোয়াপাড়া ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে নোয়াপাড়া আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত বাড়ি থেকে আহত পলাশকে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। পরিচয় রইস নামের এক বিএনপি কর্মীর সাথে ঘাট নিয়ে বিরোধ চলছিল পলাশের। এরই জেরে এই হত্যাকাণ্ড। এই ঘটনায় অভিযুক্ত রইসকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পরে তাকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। আমি গেল পরশুদিন এই নিউজটা করছিলাম, তখন আমি বলছিলাম যে ভাই দেখেন কিছু তো বাতাসটা বুঝি। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সাথে ভারতের যে সম্পর্কটা আপনি দেখছেন, এটা হচ্ছে যতটুকু সম্পর্ক না রাখলেই না ততটুকুই কূটনৈতিকভাবে সম্পর্ক ভেঙে গেছে। আমাদের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্য, ভারতের বিভিন্ন মন্ত্রী এমপিদের বক্তব্য, ভারতীয় মিডিয়ার গুজব, বাংলাদেশের মধ্যে যা ঘটছে সব কিছু মিলিয়ে গত ৫৩ বছরের ইতিহাসে ভারত বাংলাদেশের সম্পর্কের এত অবনতি আর কখনো ঘটে নাই। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, এই ভিডিওতে এমন চাঞ্চল্যকর তথ্য রয়েছে ভিডিওর মাঝখানে যে আপনারা দেখলে রীতিরকম অবাক করতে বাধ্য হবেন। দর্শক, এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি কিছু বিষয় রয়েছে। দর্শক, যে ভিডিওটি পুরো নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছে এবং নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন, ভাইরাল যে ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। দর্শক, ভিডিওটির মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। দর্শক, দেরি না করে এবং কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। দীর্ঘ ৫৩ বছর পর বাংলাদেশে প্রবেশ করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এই একটি খবর নিয়ে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে ভারতের একাধিক গণমাধ্যম। এবার কি তাহলে পাকিস্তানের ছাত্রনেতা কামরান শাহেদ ওসমানীর কথাই সত্যি হতে চলেছে? অস্ত্রের পাশাপাশি সৈন্য বহর দিয়েও বাংলাদেশকে সাহায্য করতে চায় পাকিস্তান। मेरे बंगाली भाइयों, या बांग्लादेश का कोई पानी बंद करने का सोचे, आपने इस चीज़ को याद रखना है कि पाकिस्तान जो है वो बड़े भाई की हैसियत से आपके साथ खड़ा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। আওয়ামী সরকারের আমলে গত ১৫ বছর ধরে বাংলাদেশের উপর একক আধিপত্য বিস্তার করেছে ভারত। বাংলাদেশের অভ্যন্তরীণ এমন কোনো বিষয় নেই যেখানে ভারতের হস্তক্ষেপ ছিল না। এমনকি বাংলাদেশের সেনাবাহিনীকেও প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের বড় কোনো সেনা কর্মকর্তা বাংলাদেশে এলে তাদের গার্ড অফ অনার দিতে বাধ্য করা হচ্ছে। এবার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে যেন ভারতের গণেশ উল্টে গিয়েছে। হাসিনার ক্ষমতার পতনের পর থেকেই ধূলিসাৎ হয়ে গিয়েছে ভারতের সব দৌরাত্ম্য। এবার বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে পাকিস্তান। ভাইয়ের প্রতি কর্তব্য পালনের যে অঙ্গীকার পাকিস্তান করেছে তা পূরণ করার প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশে আসবে পাকিস্তানি সেনাবাহিনী। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সামরিক এবং কৌশলগত সম্পর্ক বাড়ানোর পদক্ষেপ নিয়েছে, যা ভূ রাজনৈতিক এবং নিরাপত্তার দিক থেকে দক্ষিণ এশিয়ার এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করবে। পাক সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বে একটি বিশেষ দল বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে আসবে। ভারতীয় পত্রিকা আনন্দবাজারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানি সেনাবাহিনী ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে। এই প্রশিক্ষণ চলবে ১ বছর ব্যাপী, যা পর্যায়ক্রমে বাংলাদেশের 10টি সামরিক কমান্ডে পরিচালিত হবে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন। তারা শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন নেকের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত কয়েক বছর ধরে 7 সিস্টার্সে চলা বিদ্রোহ এবং বর্তমানে আরাকান আর্মিদের রাখাইন দখল নিয়ে আগে থেকে চিন্তিত ভারত সরকার। এবার নতুন ভৈফর হয়ে দাঁড়িয়েছে পাক সেনাবাহিনী। 7 সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার এক বড় হুমকি এসে দাঁড়িয়েছে মোদী সরকারের সামনে। বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে অস্ত্র এবং গোলা বারুদ আমদানি বৃদ্ধি নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা। আনন্দবাজার জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ৪০,০০০ রাউন্ড বুলেট, ২,০০০ ট্যাঙ্ক সেল এবং ৪০ টন RDX পাকিস্তান থেকে আমদানি করেছে। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সেনা আধিকারিক জেনারেল শাহিদ শামশাদ মির্জা নভেম্বর মাসে বাংলাদেশি সেনাকে প্রশিক্ষণ দেওয়ার একটি প্রস্তাব দিয়েছিলেন। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই প্রস্তাবটি গ্রহণ করেছেন এবং পাকিস্তান সেনাকে প্রবেশের অনুরোধ জানান। বিশ্বস্ত সূত্র বলছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করাচি বন্দরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং পাকিস্তানের নৌবাহিনীর যৌথ মহড়া। এই মহড়া প্রতি 2 বছর পর পর অনুষ্ঠিত হলেও হাসিনা সরকার গত 15 বছর ধরে এর থেকে দূরত্ব বজায় রেখেছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মহড়ায় অংশগ্রহণের অনুমোদন দেন। এর পাশাপাশি বঙ্গোপসাগরে পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় প্রস্তুতিও শুরু করেছে। একদিকে বিশাল সংখ্যক অস্ত্র এবং সৈন্যবহর নিয়ে যশোরের অভয়নগরের নোয়াপাড়া ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে নোয়াপাড়া আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত বাড়ি থেকে আহত পলাশকে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। পরিচয় রইস নামের এক বিএনপি কর্মীর সাথে ঘাট নিয়ে বিরোধ চলছিল পলাশের। এরই জেরে এই হত্যাকাণ্ড। এই ঘটনায় অভিযুক্ত রইসকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পরে তাকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। আমি গেল পরশুদিন এই নিউজটা করছিলাম, তখন আমি বলছিলাম যে ভাই দেখেন কিছু তো বাতাসটা বুঝি। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সাথে ভারতের যে সম্পর্কটা আপনি দেখছেন, এটা হচ্ছে যতটুকু সম্পর্ক না রাখলেই না ততটুকুই কূটনৈতিকভাবে সম্পর্ক ভেঙে গেছে।
আমাদের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্য, ভারতের বিভিন্ন মন্ত্রী এমপিদের বক্তব্য, ভারতীয় মিডিয়ার গুজব, বাংলাদেশের মধ্যে যা ঘটছে সব কিছু মিলিয়ে গত 53 বছরের ইতিহাসে ভারত বাংলাদেশের সম্পর্কের এত অবনতি আর কখনো ঘটে নাই। আর যেহেতু এইরকম একটা অবনতিপূর্ণ সম্পর্ক, এর মাঝখানে শেখ হাসিনা তিনি ভারতে আছেন, আবার তাকে ফেরত নেওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তিতে যেই মানে চিঠিটা পাঠানো হয়েছে, ওই চিঠিটাকে আসলে ভারত কতটুকু গুরুত্ব দিচ্ছে। তো যাই হোক, যে চিঠিটা গিয়েছে সেটা সম্পর্কে ভারতের একটা রিয়েকশন ছিল প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তো আজকে ভারতের গণমাধ্যমগুলো যে প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে নাকি দেবে না, এই চুক্তি বাদ দিয়েও শেখ হাসিনাকে কি ভারত আদৌ ফেরত দেবে কিনা, সেই প্রশ্নটার খোলামেলা অ্যান্সার আজকে এই ভিডিওর মধ্যে থাকছে। আপনার ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যে প্রত্যর্পণ চুক্তি আপনার ভারতের কাছে অনুরোধটি পাঠানো হয়েছে, সেই অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতে। এর মধ্যে ঢাকা দিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির উল্লেখিত শর্তগুলোরও সীমাবদ্ধতা রয়েছে। বিশ্বস্ত সূত্রে বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস বলছে, ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের কাউকেই ত্যাগ করবে না, কারণ দিল্লি নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ বিবেচনায় রাখে। এর মাঝখানে উপদেষ্টা মাহফুজের সেই স্ট্যাটাস তো একটা বড় ধরনের ভূমিকা রাখছেই কোথাও না কোথাও। এর পাশাপাশি আমাদের উপদেষ্টারা বিভিন্ন সময় যে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে, এগুলো তো ভারত দেখছে, তাই না? এমনকি ভারত বিশ্বাস করে যে এই মুহূর্তে শেখ হাসিনা আসলে তার ফাঁসি কার্যকর হবে, এটা বাংলাদেশেরও অধিকাংশ জনগণ এই মুহূর্তে এটাতে বিশ্বাস করে। তো বলা হচ্ছে যে শেখ হাসিনা এমন একজন সরকার প্রধান ছিলেন যিনি ভারতের জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়েছিলেন, চরমপন্থীদের দমন করেছেন এবং উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এখন তাকে ফিরিয়ে দিলে ভারতের যে প্রতিবেশীরা আছে, প্রতিবেশী মিত্ররা আছে, তাদের জন্য একটা ভুল বার্তা যাবে। অন্যদিকে ঢাকা দিল্লির এই চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না। তারা এখানে উদাহরণ হিসেবে ধর্মীয় গুরু দালাই লামার উদাহরণটা টেনে বলছে যে ভারত দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশের অতিথিদের স্বাগত জানানো এবং আশ্রয় দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছে। চীনের রক্তচক্ষু উপেক্ষা করে এই দালাই লামাকে কিন্তু ভারত দীর্ঘদিন আশ্রয় দিয়েছে, এখনো আছে। তো ধারণা করা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রেও ভারত এই ধরনের অনুরোধকে পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে লম্বা চূড়া একটা সময় লাগবে। একাধিক সূত্রে বরাত দিয়ে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যমটি বলছে, এখন যদি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় তবে মিথ্যা মামলার আওতায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারা স্পষ্ট বলে দিচ্ছে শেখ হাসিনার মামলাগুলো মিথ্যা মামলা, ভারত আগে বলে দিচ্ছে। দেখেন, আচ্ছা, এগুলো তাদের দেশের গণমাধ্যমের বক্তব্য যে এটি শেখ হাসিনার জন্য অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। ঢাকা দিল্লির বর্তমান সম্পর্ক এবং শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে এই ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে, জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তো সবকিছু থেকে এটা একদম স্পষ্ট বা ক্লিয়ার, এই চুক্তির আওতায় তো শেখ হাসিনাকে ফেরত দেবে না। তো এর বাইরে কি বাংলাদেশ ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সুযোগ আছে? ইন্টারপোল তো শেখ হাসিনার নামই ওঠে নাই। আর বাকি আছে পররাষ্ট্র দপ্তর কর্তৃক ভূমিকা নেওয়া। তো আমাদের পররাষ্ট্র দপ্তরের যারা উপদেষ্টারা আছেন বা যারা দায়িত্বশীল আছেন, তারা বা তাদের সারায় বা তাদের বক্তব্য ভারত সরকারের কাছে কতটুকু গৃহীত হবে? কারণ এই যে সরকারটা আছে, অন্তর্বর্তী সরকার, এটা কোনো পলিটিক্যাল সরকার না। আর বিএনপির যারা নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। জামাতও চেষ্টা করছে, ভারত জামাতের সাথে। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন এই ভিডিওর মাধ্যমে আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে এই ভিডিওতে যে বিভিন্ন ধরনের কর্তৃপক্ষ ছিলেন এবং তাদের যে মতামতগুলো ছিল তা আপনাদের মাঝে প্রকাশ করা হয়েছে, সেই মতামতগুলো আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত নিয়ে যে কত কীরকম উচ্ছাল এবং উত্তর ঢেউ চলছে বাংলাদেশকে নিয়ে, এবং পাকিস্তান ভারত একজোট হয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন। এদিকে এই বিষয় নিয়ে কি কথা হচ্ছে তা আপনাদের এই ভিডিওতে দেখাবো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের মাঝে সবার আগে পৌঁছাতে পারি। তাই ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।